পৃথিবীর অন্যান্য দেশের আগেও ভারত আগ বাড়িয়ে কীভাবে সেই রাতের ভোটের সরকারকে তারা সমর্থন দিয়ে গেছেন, এবার এই ডামি নির্বাচনও তারা যাতে করতে পারেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নিয়ে অতিরিক্ত মনোযোগ না দেবার ক্ষেত্রে তারা যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, একই সাথে তারা যেভাবে এখানে ভূমিকা রেখে বলতে পারেন ভারত আওয়ামী লীগকে আরেকবার তারা ক্ষমতায় গদিতে বসানোর উদ্যোগ নিয়েছেন, এটা প্রমাণ করে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা কত বড় হুমকির। সরকারি দলের সাধারণ সম্পাদক যে গত কয়েকদিন ধরে বলে আসছেন যে ভারত আমাদের পাশে না থাকলে আমাদের পক্ষে 7 তারিখে নির্বাচনই করা যেত না বা আরেকবার সরকার গঠনই করা যেত না, এই বক্তব্যের তাৎপর্যটা কি? তো কথা তো আমি মনে করি ওবায়দুল কাদের গত কয়েকদিন ধরে তিনি দেশবাসীকে প্রায় বলতে পারেন মুখস্থ করিয়ে দিয়ে যাচ্ছেন এই সরল সত্যটা যে 7 তারিখে ডামি নির্বাচনের পেছনে ভারতের প্রত্যক্ষ মদত ছিল এবং সকল বিরোধী দল যে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে এবং বিরোধী দলের ডাকে মানুষ যে নির্বাচনকে ব্যাপকভাবে বলতে পারেন 90-95% মানুষ যে প্রত্যাখ্যান বর্জন করে গণ অনাস্থা জানিয়েছে, ভারতের এই প্রত্যক্ষ মদদের কারণেই তারা 7 তারিখে নির্বাচনী তামাশা মঞ্চস্থ করতে পেরেছেন এবং আবার তারা আরেক দফা তারা একটা অবৈধ অনৈতিক সরকার আবার তারা গঠন করতে পেরেছেন। ওবায়দুল কাদের এটা বলেই তিনি শেষ করেননি, তিনি এমনকি বলেছেন যে বিভিন্ন পরাশক্তির চাপের সেটাও মোকাবেলা করা গেছে ভারতের এই প্রত্যক্ষ ভারতের এই ভূমিকার কারণের জন্য। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি মাঝে মধ্যে তাকে আওয়ামী লীগের বিবেক হিসাবে তাকে আমি মাঝে মধ্যে আখ্যায়িত করি, তো তিনি মাঝে মধ্যে অসাধারণ সত্য কথা উচ্চারণ করেন। এবারও তিনি গত কদিন ধরে সেই সত্যের উচ্চারণ তিনি আরেকবার তিনি করলেন। সেটাকে যদি আমি একটু ঘুরিয়ে বলি যে বাংলাদেশের মানুষের সমর্থনে নয়, এখানকার ভোটারদের সমর্থনে নয়, এখানকার ভোটারদের ভোটের মধ্য দিয়ে নয়, বাস্তবে আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের প্রত্যক্ষ ভূমিকার কারণের জন্যই তারা এখানে বাস্তবে 7 তারিখে নির্বাচন করবার ঔদ্ধত্য বা সাহস তারা দেখাতে পেরেছে এবং এরপরে আবার ভারতের বহুমাত্রিক নানা ধরনের ভূমিকার কারণের জন্য তারা একটা সরকার তারা গঠন করতে পেরেছেন। তো অন্য কোনো দল এ ধরনের কোনো বক্তব্য রাখলে সম্ভবত তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হতো। তো সরকার দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনো আদালতে এই দেশদ্রোহিতার কোনো মামলা করা যাবে কিনা বা কোন আদালতে নাগরিকরা মামলা করবেন সেটা আমি জানি না, আমাদের বাস্তবতাটা এরকম নয়। তার মানে একটা স্বাধীন সার্বভৌম, একটা স্বাধীন জাতিরাষ্ট্রের সরকারি দলের সাধারণ সম্পাদক, গুরুত্বপূর্ণ মন্ত্রী, নীতি নির্ধারক যখন কথা বলেন, তার মানে বোঝাই যায় যে দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নয়, বরঞ্চ ভারতের সমর্থন, ভারতের যে নির্জলা তাদের পাশে দাঁড়ানো, এই কারণের জন্য তারা বাস্তবে জবরদস্তি করে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পদদলিত করে, ভোটের অধিকারকে পদদলিত করে তারা ক্ষমতা ধরে রাখতে পারছেন। তো ফলে এটা আমাদের জন্য খুবই লজ্জার, খুবই অপমানের, অত্যন্ত অবমাননার বিষয় এটা। তো একই ঘটনা ভারত সংগঠিত করেছিল 14 সালে, যখন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং ঢাকাতে উড়ে এসে তিনি এরশাদের জাতীয় পার্টিকে প্রায় বাধ্য করেছিলেন সেই তামাশা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। একইভাবে আমরা লক্ষ্য করেছি 18 সালেও চোরের সাক্ষী গাঁট কাটার মতন পৃথিবীর অন্যান্য দেশের আগেও ভারত আগ বাড়িয়ে কীভাবে সেই রাতের ভোটের সরকারকে তারা সমর্থন দিয়ে গেছেন, এবার এই ডামি নির্বাচনও তারা যাতে করতে পারেন, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ নিয়ে অতিরিক্ত মনোযোগ না দেবার ক্ষেত্রে বা ভূমিকা না রাখার ক্ষেত্রে তারা যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, একই সাথে তাদের এখানে বহুমাত্রে বাংলাদেশ রাষ্ট্র, তার বহু ধরনের প্রতিষ্ঠান নানাভাবে তারা যেভাবে এখানে ভূমিকা রেখে বলতে পারেন ভারত আওয়ামী লীগকে আরেকবার তারা ক্ষমতায়
গদিতে বসানোর উদ্যোগ নিয়েছেন। তো এটা প্রমাণ করে যে সত্যি সত্যি আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা কত বড় হুমকির মানে আজকে একটা থ্রেট হিসাবে এটা এখন দাঁড়িয়েছে। তো আমরা 53 বছর পরে ক্ষমতায় থাকার জন্য যদি বাংলাদেশের মতন একটা জাতি রাষ্ট্রকে যদি আরেকটা রাষ্ট্রের তাদেরকে যদি সমর্থনের উপরে যদি নির্ভর করতে হয়, তাহলে বোঝা যায় সরকারি দল বা এই ঐতিহ্যবাহী দলের শেকড়টা কোনোভাবে আর বাংলাদেশে নাই, তাদের শেকড়টা আসলে বাইরে। তো এটা তো বলতে, এটা শুধু তার মানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এটা তার জন্য একটা রাজনৈতিক পরাজয়। তার মানে সেই জনগণ বা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নয়। তো সেই প্রশ্নটা সামনে আসছে। আর আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যেটা আমি জানতে চাইব ওবায়দুল কাদের বা সরকারি নীতি নির্ধারকদের কাছে, আজকাল আধুনিক যুগে তো কোনো কিছু তো আর লেনদেন ছাড়া তো কোনো কিছু হয় না। সুতরাং কোন মুচলেকা দিয়ে কোন কোন শর্তে আরও একবার টানা চতুর্থবারের মতন আপনাকে ভারত আপনাদেরকে ক্ষমতায় বসানোর রাস্তাটা পরিষ্কার করলো, সেটা যদি আপনারা জনসমক্ষে প্রকাশ করেন, যদি দেশবাসীকে প্রকাশ করেন, মানুষ অ্যাটলিস্ট প্রকৃত তথ্যটা মানুষ জানতে পারবে। ওবায়দুল কাদেরকে এই জন্য আমি বললাম যে আওয়ামী লীগের বিবেক। তিনি আগে বললেন না যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছি। ওবায়দুল কাদের 7 জানুয়ারির পরে একাধিকবার তিনি প্রমাণ করলেন দিল্লিতে এখন যে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের সাথে তাদের যে একচ্ছত্র গাঁটছড়া, এই কারণের জন্য তারা যে ক্ষমতার দখলদারিত্ব অব্যাহত রাখতে পারছেন, ওবায়দুল কাদেরের বক্তব্যের মধ্য দিয়ে আরেকবার তার স্বীকৃতি পাওয়া গেল। মানুষ নিশ্চয়ই এগুলোকে বিবেচনা করবে এবং বিবেচনা করে মানুষ যে এখানে কার্যত এক ধরনের দখলদারিত্ব যেভাবে চলছে, সেই দখলদারিত্ব উচ্ছেদ করে মানুষ কিভাবে তার অধিকার, ভোট অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে, জাতীয় রাষ্ট্র হিসেবে তার মর্যাদা, তার সার্বভৌমত্বকে নিশ্চিত করবে, সেটা এদেশের জনগণ এবং গণতান্ত্রিক আন্দোলনের জন্য আগামী দিনে একটা বড় একটা চ্যালেঞ্জ হিসেবে এটা থাকছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সেই চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং মানুষ এই দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ তার অধিকারকে নিশ্চিত করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে বাংলাদেশ যেন যাত্রা করতে পারে, সে ব্যাপারে আমাদের বীর জনগণ তারা একটা উদ্যোগী সাহসী ভূমিকা তারা পালন করবেন। সোমালি অঞ্চলের বা সোমালিয়ার এই ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যুতাকে রোধ করবার জন্য 2012 থেকে 2022 পর্যন্ত অথবা 2010 থেকে 22 পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রায় 7টা প্রস্তাব তারা সেখানে পাশ করেছিলেন এবং এর ভিতরে বিদেশি নৌবাহিনী এবং বিমান বাহিনীকে সংযুক্ত করে তারা সোমালিয়ার বিস্তীর্ণ উপকূল অঞ্চলে বা আফ্রিকার ভারত মহাসাগরের ও অঞ্চলে তারা নৌ টহল বাড়ানো, তাকে নিরাপত্তা নিশ্চিত করা, বাণিজ্যিক বহরের সাথে কিছুটা আগে পরে নৌ টহলের একটা সম্পর্ক যোগসূত্র স্থাপন করা, এরকম একটি তৎপরতা আর একটা অনুমতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থেকেই সেটাকে দেওয়া হয়েছে। আর ইউরোপিয়ান ইউনিয়নকে বিশেষভাবে তাদের ইউরোপিয়ান ইউনিয়নের যে বিশেষ এ ব্যাপারে নৌ ইউনিট, যাকে আটলান্টা হিসাবে মানে অভিহিত করা হচ্ছে, তাদেরকে বিশেষভাবে এই নৌ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য তাদেরকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে বা তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। কারণ বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশ সেখানে বলতে পারেন এই পথ দিয়ে সেখানে যাওয়া আসা হচ্ছে। সাম্প্রতিক একটি বড় ডেভেলপমেন্ট দেখলাম, যেটা যে ইয়েমেনের যে হুতি বিদ্রোহী যারা লোহিত সাগর অঞ্চলে যারা যেখানে একটা আধিপত্য কায়েমের একটা তৎপরতায় তাদের এখন যুক্ত থাকার কথা শোনা যাচ্ছে। তো ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এই তৎপরতা লোহিত সাগরে এবং তার সাথে সোমালি জলদস্যুতার বিষয়, সেটা যদি ধরুন তার মধ্যে কোনো সমন্বয় আছে কিনা আমি নিশ্চিত না, কিন্তু যদি কোনো যোগসূত্র থাকে তাহলে পুরো বাণিজ্যিক যে নৌ রুট হিসেবে যেটা চিহ্নিত, সেটা কিন্তু যথেষ্ট বিপজ্জনক একটা জায়গা কিন্তু যাবে। তো
আমার মনে হয় যে এইসব ব্যাপারগুলো নিয়ে ইতিমধ্যেই পরাশক্তিগুলো বা ও অঞ্চলের বিভিন্ন দেশ তারা যেমন কিছু তৎপর আছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের আলোকে গোটা নৌপথকে কীভাবে নিরাপদ করা যাবে সে ব্যাপারে হয়তো একটা কার্যকর উদ্যোগ আসবে। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের তো যেহেতু নৌপথে আমাদের বাণিজ্যিক যোগাযোগের একটা বড় একটা জায়গা, সুতরাং ভবিষ্যতে আমরা আমাদের নৌবাহিনী দিয়ে কতখানি নিরাপত্তা বিধান করতে পারবো এটা যেমন বিবেচনা করার প্রশ্ন, বা আমরা যে সমস্ত অঞ্চল দিয়ে বাণিজ্যিক জাহাজ যাওয়া আসা করছে সে সমস্ত অঞ্চলের দেশগুলোর সাথে আমাদের এক ধরনের নৌপথের নিরাপত্তা সংক্রান্ত বোঝাপড়ার সমঝোতা বা চুক্তি, হয়তো এটা কার্যকর চুক্তি ভবিষ্যতে আমাদের জন্য প্রয়োজন হবে। তো বাংলাদেশ নিশ্চয়ই সেসব ব্যাপারগুলো আরও গুরুত্ব দিয়ে এটাকে তার বিবেচনা করবেন।